আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তো প্রথমে লেখক পরিচিতি পড়ে নেই। তো তোমরা যারা পড়াশোনা করো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট করেও শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো শুরু করি। মোহাম্মদ শহীদুল্লাহ 10ই জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তো এখানে তার জন্মের যে সালটা বেশি ইম্পর্টেন্ট। 1885, মোহাম্মদ শহীদুল্লাহ 1885। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভের গৌরব অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌলিক রচনার তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। 13ই জুলাই 1969 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহর জীবনাবসান ঘটে। তাহলে তার মৃত্যু হচ্ছে 1969। তাহলে তার জন্ম হচ্ছে 1885 এবং মৃত্যু হচ্ছে 1969। তো আমরা শব্দার্থগুলো দেখে নেই, তাহলে আমাদের গল্প বুঝতে সুবিধা হবে। কলগান, কলগান মানে হচ্ছে শ্রুতি মধুর ধ্বনি। পড়তে পড়তে মানে স্তরে স্তরে ডক্টর দীনেশচন্দ্র সেন, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক ও সাধক দীনেশচন্দ্র সেন মানিকগঞ্জ জেলার বগজুড়ি গ্রামে 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা বলার দরকার নেই, আর লাগবে না। রোমারোলা ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক, মানে সাহিত্যিক ও দার্শনিক আর কি। রোমারোলা ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক। মদিনা বিবি ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথা দেওয়ানা মদিনার নায়িকা। মনসুর বয়াতি দেনা পাওনা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি। এখানে আসলে ওইরকম শব্দার্থ নাই, এটা আসলে গুরুত্বপূর্ণ শব্দার্থ নাই বললেই চলে। তো আমরা সরাসরি গল্পে চলে যাই, দেখি কি বলছে। আমরা সামারিটা পুরো গল্পটা পড়বো, তারপরে দেখি আমরা কি বুঝতে পারি, সামারিটা বুঝতে পারি কি। পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। তাহলে শহরে যেভাবে গায়ক থাকে, বাদক থাকে, মানে ঢোল ডম্বুরও বাজায়, এগুলো আসলে গ্রামে নেই, কিন্তু তার অভাবও নেই। কিরকম? চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, এগুলোই আসলে আমাদের যে শহরের যে গায়ক বাদকের কাজ সেরে দেয়। শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পড়তে পড়তে মানে স্তরে স্তরে, ওই যে আমরা প্রথমে দেখলাম সাহিত্য ছড়িয়ে আছে। তাহলে পল্লী গ্রামে আমাদের সাহিত্য ছড়িয়ে আছে প্রত্যেকটা জায়গায়। আমরা যদি অনুভব করতে পারি, আসলে তারা লেখক, কবি, এই জন্য তারা অনুভব করতে পারে, আমরা আসলে অনুভব করতে পারি না।
হ্যাঁ, আমরা যখন এটা এই গল্পটা পড়বো, তাদের লেখাগুলো পড়ি, তারপরে আমরা হয়তোবা যদি খেয়াল করি আমরা ওগুলো অনুভব করতে পারি। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু, সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয় থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। তাহলে দেখো, আমরা বাতাসের মধ্যে বসবাস করার কারণে আমরা বায়ুর কথা ভুলে যাই, সাগরে ডুবে থাকার কারণে অনেকেই পানির কথাও ভুলে যাই। মানে এইরকম যে আমরা এতটা বায়ুর মধ্যে আছি, যে কারণে ওই যে বায়ু লাগে, বায়ুর সুবিধা বা বায়ুর যে একটা প্রয়োজনীয়তা, এটা আমরা বুঝতে পারি যখন আমরা অক্সিজেন নিতে পারি না, আমাদেরকে টাকা দিয়ে অক্সিজেন কিনে নিতে হয়। এটা হসপিটালে গেলে দেখা যায় যে সে শ্বাস করতে পারতেছে না, তার অক্সিজেন কিনে নিতে হচ্ছে, তখন অক্সিজেনের যে আসলে প্রয়োজনীয়তা অনুভব করি। তো এখন আমরা সরাসরি বায়ুর মধ্যে আছি, আমরা চাইলেই পাইতেছি, এই জন্য আসলে আমরা অনুভব করতে পারি না। তো কবি যারা আছে, লেখক, তারা আসলে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন, সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। তাহলে আমাদের এই গ্রামেগঞ্জে অনেক কবি আছে, অনেক লেখা আছে, এগুলো সব যদি গোছাই এক জায়গায় করা হইতো, তাহলে দেখা যাইতো বাংলার মুসলমানরাও সাহিত্যে অনেক ধনী। কিন্তু এগুলো আসলে এক জায়গায় করা নাই। কিন্তু হয়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? এ কাজের জন্য তো স্বেচ্ছাসেবক দলও নাই। আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লিমুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছোটবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলো না কত মনোহর। এটা আসলে এই আমরা ছোট সময় পেয়েছি, তোমরা এখনকার এগুলো পাও না, কারণ তোমরা সবসময় মোবাইল নিয়ে থাকো। যে কারণে এই যে দাদি নানি অবশ্যই এখনো গ্রামে আছে, দাদি নানিরা অনেক গল্প করতে করতে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিত। কত চমকপ্রদ আরব্য উপন্যাসের আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। তাহলে আগের দিনে যে আমাদের এই গল্পগুলো বলতো, এগুলো সব তলিয়ে যাইতেছে, মানে এগুলো এখন আর নাই। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্কিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। তো আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল, মুরব্বীরা যারা ছিল, তারা ওই তাদের সময়কার বা এরকম ওই প্রাচীন গল্পগুলো বলতো, তো আমরা আসলে সেগুলো শুনতাম, শুনতে শুনতে অনেক কিছু জানতাম। তো তাদের সাথে যে পরিচিত হতাম, সেই জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে। এখন কি হয়, আমরা শেক্সপিয়ারের এই যে ল্যাম্বস টেল ফ্রম শেক্সপিয়ার, এগুলো আমরা বাচ্চাদেরকে শোনাচ্ছি এখন বর্তমানে আর কি, বইয়ের কাহিনী শোনাচ্ছি, আমরা আগের যে পুরাতন কাহিনী এগুলা বলতেছি না। তাই আমরা তাদের কাছ থেকে এখনকার বাচ্চারা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই কথাটাই বলছে এখানে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডেও লিথুয়ানিয়া এবং ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবাহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? তাহলে এই যে এখনো কিছু কিছু মানুষ এই তাদের এই রূপ কথাগুলা, আগের গল্পগুলো বলে, কিন্তু এমন কে আছে যে এই কথাগুলা বই আকারে লিখে রাখবে, লিখে রেখে যে এগুলোকে শেষ হয়ে যেতে দিবে না? ইউরোপ আমেরিকা দেশে বড় বড়
বিদ্বানদের সভা আছে যাকে বলা হয় ফকলোর সোসাইটি। তাহলে বিজ্ঞানদের যে সভা এর নাম হচ্ছে ফকলোর সোসাইটি, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ফকলোর সোসাইটি, তাহলে আমেরিকার বড় বড় বিদ্বানদের সভার নাম হচ্ছে ফকলোর সোসাইটি। এটা এমসিকিউতেও আসতে পারে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এটা তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। তাহলে এই যে ফকলোর সোসাইটির কাজ কি? কাজ হচ্ছে এই প্রাচীন কথাগুলো এগুলোকে কি করা, সংগ্রহ করা, মানে লিখে রাখা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। তাহলে বাংলাদেশে যে যত উপকথা আছে এগুলো যদি সব এক জায়গায় করা হয়, বিশাল একটা বইয়ের ভান্ডার হবে ওখানে। আমরা শেক্সপিয়ারে পড়েছি, রাক্ষসদের বাধা বলি হচ্ছে ফাই ফাই ফান ও স্মেল দ্য ব্লাড অফ আ ব্রিটিশ ম্যান এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউমাউ খাও মানুষের গন্ধ পাও। এই সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ নাসুই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এরকম আরও কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুইয়ে না কেটোপাত, তাতেই কাপড় তাতেই ভাত। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভূয় দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি, পীরে বসে পেরোর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। তাহলে বঙ্গের রাজধানী যখন ছিল পান্ডুয়া, তখনকার কথা এটা। কে এই প্রবাদ বাক্য, ডাক ডাক খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? তাহলে এইগুলো আসলে কে লিখবে, লিখে রাখবে, যাতে ফিউচারের যে বাচ্চারা আসবে বা আসবে তারা যাতে এরা দেখতে পারে, মনে রাখতে পারে, এটা কে করবে? তারপর ধরুন ছড়ার কথা, কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে ওঠে, রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে। এটা আমরা ছোট সময় অবশ্যই বলতাম। তো এই কথাগুলো যদি আমরা এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে না বলি, আমাদের ছোট যারা আছে তাদের কাছে না বলি, তারা তো আসলে এগুলো একেবারে ভুলেই যাবে। এটা যে একটা ঐতিহ্য ছিল, এটা এখনই মানুষ, তোমরাই হয়তো ভুলে যেতে চলেছো আর কি, তোমরাই হয়তো বা জানো না, কিন্তু আমরা ছোট সময় এগুলো বলতাম। একটু রোদের মধ্যে বৃষ্টি হইলে আমরা বলতাম যে, আমরা বলতাম আমাদের ভাষায় যে পাইত্তালের বিয়ে বা শিয়ালের বিয়ে, যারা একটু শুদ্ধ বলতো, এরকম আর কি। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুমপাড়ানি গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? এখন তার শুধু প্রশ্ন যে আসলে কে এই কাজগুলো করবে, যে আমাদের পুরনো কথা, পুরনো গল্প, পুরনো ছড়া, কবিতা, যেগুলো আমাদের দাদিরা, নানিরা, মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় বলতো, সেই কথাগুলো কে রাখবে? শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গত আছে বা ছিল আমাদের এ দেশে। যখন ফুটবল ব্যাটবলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বললা 12 হাত সিং, উড়ে যায় বললা ধা তিং তিং। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে এই যে কথাটা বলা হলো, এক হাত বললা 12 হাত সিং, উড়ে যায় বললা ধা তিং তিং, এটা খেলার মধ্যে বাচ্চারা এভাবে মিলিয়ে মিলিয়ে বলতো। আবার আমরা যে আমাদের সময় বৌসি খেলা ছিল, বিভিন্ন ধরনের কথা বলে এক একটা শ্বাস রাখার জন্য। তো এগুলো আসলে এখন মানুষ ভুলেই যাচ্ছে। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হচ্ছে। যখন আমাদের দেশীয় খেলা শেষ হয়ে গেছে, দেশীয় খেলার মধ্যে এগুলো বলা হতো, যখন বিদেশি খেলা চলে এসেছে, এই ক্রিকেট, ফুটবল, এগুলো তো বিদেশ থেকে আগত, এখন এগুলো মানুষ ভুলে যাচ্ছে। কে এদের বাঁচিয়ে রাখবে? এটাও তার একটা প্রশ্ন। তারপর ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি
অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। তাহলে এখন আমাদের এখানে অনেক গান চলে এসেছে, শহুরে গান যেটাকে বলা হয়। তো এখন আর আমাদের গ্রামের এইগুলো এখন আর চলে না, এখন মানুষ হাসে, এগুলো বললেও বলে খ্যাত। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বইতে পারলাম না, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি, এটাও তার প্রশ্ন। আসলে কি এই এই গানগুলো সংগ্রহ করার জন্য কোনো চেষ্টা হচ্ছে, কেউ কি করছে? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ, এগুলো আমাদের প্রাচীন সম্পদ, বাপদাদার আমলের সম্পদ। আমরা কিন্তু এগুলো মানে হারাতে যাচ্ছি। সাহিত্যের ভাণ্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। তাহলে এখন আগে যা ছিল তো ছিলই, এখন নতুনও কিছু সম্পদ আছে। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য, তার মানে 16 আনার 15 আনাই শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজরাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা। এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নেই। তাহলে এই শহরের যে কাজ, এগুলোই বলা আছে। জেলে মাঝিদের কথা আসলে এখানে ফুটে ওঠে নাই, মুটে মজুরদের কথা ফুটে ওঠে নাই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে? তাহলে গ্রামের যেই যারা আছে তাদের আশা আকাঙ্ক্ষার কথা কেউই আসলে স্মরণ করছে না। আমাদের বিশ্ব বরেণ্য কবি সম্রাটও এবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরে লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তাহলে কারো কাছে পচা হবে, তা কারো কাছে অনেক ভালো হবে আর কি। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? কি করেই বা তার মুখচ্ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্ম ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গোয়ারা গাথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেটারিয়াল সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সেই পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবেন? তাহলে কোথায় সেই লেখকরা যারা এই আমাদের গ্রামের কথাগুলো শহরের কথার মধ্যে একেবারে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা ছাড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাত্রেই অধিকার, সেইরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। সময়ের রুচি পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন সেও যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বউ ঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফকিকার। তো আসলে এখান থেকে কি বুঝতে পারলাম যে আমাদের শহীদুল্লাহ উনি আসলে অনেক
কষ্ট পাইতেছেন যে আসলে আমাদের গ্রামের যে ঐতিহ্যগুলো এগুলো সব হারিয়ে যাচ্ছে। তো এই যে যাইতেছে, তো এগুলোকে এক জায়গায় করার, সংগ্রহ করার আসলে মানুষ কারা বা কোথায়, কে করবে এগুলো, এগুলো সংগ্রহ করা আসলে আমাদের দরকার। তা সে শুধু আমাদের কাছে প্রশ্ন রেখে গেছে যে আসলে এগুলো করবে কারা। তো আমাদেরই উচিত এগুলোকে স্মরণ রাখা, এগুলো লিখে রাখা, এগুলোকে চর্চা করা। এবং সে এটাও বলছে যে আসলে ইউরোপ আমেরিকাতে এখন যেমন দেখা যায় আগের যুগে মানুষ মাংস বা মাছ এগুলা পোড়াই খাইছে, কিন্তু এখন আমরা মাঝখানে সভ্য জাতি হয়ে গেছি। সভ্য জাতি হয়ে আমরা এই পোড়াই খাওয়া থেকে আমরা রান্না করে খাওয়া শিখছি। আমরা অনেক মশলা রান্না করে খাই, কিন্তু এখন আবার আধুনিকতার সাথে দেখো সব থেকে মজার খাবার হচ্ছে এখন মাছ, যেগুলা বারবিকিউ। বারবিকিউ মানে আবার সেই আগুনে পুড়ে খাওয়া, আগুনে যে ঝলসে। অবশ্য আগের মানুষ অতটা মশলা দিত না বা তাদের ছিল না, এখন আমরা একটু মশলা টশলা দিয়ে হলেও কিন্তু আমরা এই আগের যুগের যে খাবারটা, আগের মানুষের ওইটাই আমরা খাইতেছি। তো আসলে এইটা আগের মানুষ যেভাবে খাইতো সেটা আসলে লিখে রাখবে কে, যে আসলে আমরা পুনরায় ইসের দিকেই ফিরে যাচ্ছি। তো ভালো থাকবে সবাই, দোয়া করবে আমার জন্য যেন তোমাদের সমস্ত সিলেবাস আমি আসলে এখানে দিতে পারি এবং তোমরাও যাতে একটু উপকৃত হতে পারো। থ্যাংক ইউ সবাইকে।